ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন শহরের মেয়ররা অনলাইনে বৈঠক করেছিলেন। সেই কোনো মেয়র কান্নাকাটি করেছেন, কোনো মেয়র ভীষণভাবে ক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই যুদ্ধ ইসরায়েলকে শেষ করে দিচ্ছে। এর ভেতরে গতকাল আবার কি হয়েছে? এর ভেতরে গতকাল আবার আমেরিকার শত শত শহরে লাখ লাখ মানুষের বিক্ষোভ। এই বিক্ষোভ হয়েছে ওয়াশিংটন ডিসিতে, শিকাগো শহরে, নিউ ইয়র্কে, ফিলাডেলফিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। দাবি একটাই, ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চাই, আমরা এমন কোনো রাজা চাই না। ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ডোনাল্ড ট্রাম্প, তার প্রশাসন এবং মধ্যপ্রাচ্যের যত মার্কিন সেনা ছিল তারা সবাই। একইভাবে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে মধ্যপ্রাচ্যে যারা এতদিন আমেরিকার বন্ধু হিসেবে কাজ করেছে, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলো। তার ভেতরে রয়েছে কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত। এর ভেতরে একের পর এক খবর আসছে, মার্কিন ঘাঁটিগুলোতে বিপর্যয় ঘটছে, বিপুল সংখ্যক বিমান ধ্বংস হচ্ছে। গত রাতে ইরান আমেরিকার একটি F-16 জঙ্গি বিমান ধ্বংস করেছে। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজ সবচেয়ে একটা ফোর্টিফাইড নিরাপত্তার চাদরে ঘেরা বিমানবন্দরে হামলা চালিয়ে যে ক্ষয়ক্ষতি করেছে সেটা দেখলে তাজ্জব হয়ে যেতে হচ্ছে। আমেরিকার $40 কোটি গোয়েন্দা বিমান ধ্বংস হয়েছে, যেটা টোটাল বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এইরকম বিমান বিশ্বে 16টা আছে বলে বলা হচ্ছে। মধ্যপ্রাচ্যে এই ধরনের বিমান আর আমেরিকা আনবে বলে মনে হয় না। এর ভেতরে ইসরায়েলের কথা এতদিন ধরে যা শোনা যাচ্ছিল যে প্রায় গাজা হয়ে গেছে, আসলে ব্যাপারটা তাই। গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন শহরের মেয়ররা অনলাইনে বৈঠক করেছিলেন। সেই কোনো মেয়র কান্নাকাটি করেছেন, কোনো মেয়র ভীষণভাবে ক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই যুদ্ধ ইসরায়েলকে শেষ করে দিচ্ছে। এর ভেতরে গতকাল আবার কি হয়েছে? এর ভেতরে গতকাল আবার আমেরিকার শত শত শহরে লাখ লাখ মানুষের বিক্ষোভ। এই বিক্ষোভ হয়েছে ওয়াশিংটন ডিসিতে, শিকাগো শহরে, নিউ ইয়র্কে, ফিলাডেলফিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। দাবি একটাই, ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চাই, আমরা এমন কোনো রাজা চাই না। রাজাই সমস্যাটা কি সে আলোচনা আমি পরে করব। এর ভিতরে পরিস্থিতি আরো নাজুক করে তুলেছে আমেরিকা এবং ইসরায়েলের জন্য ইয়েমেনের হুতিরা। তারা যুদ্ধে যুক্ত হয়ে পরিস্থিতি অনেক জটিল করে ফেলেছে তাদের জন্য। আমি এ সমস্ত নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আমি সিরাজুল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখনকার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আমেরিকা মধ্যপ্রাচ্যে আসলে বিপর্যয়ের মুখে পড়েছে অনেক দিক দিয়ে, একটা দিক দিয়ে না, অনেক দিক। যেমন একেবারে ইরানের ধারে কাছে অন্তত 17টা মার্কিন ঘাঁটি ছিল। সেই সমস্ত প্রত্যেকটা ঘাঁটি একেবারে ধ্বংস হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। বেশিরভাগ ঘাঁটি ধ্বংস হয়েছে এত মারাত্মকভাবে যে সেখানে আর আমেরিকার সেনারা থাকতে পারছে না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। সে কথা আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম। এখন যে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই সমস্ত ঘাঁটিতে অবশিষ্ট যে সমস্ত বিমান, বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের বিমান ছিল, তারপরে বিভিন্ন রকমের সামরিক সরঞ্জাম, অস্ত্রপাতি ছিল, এগুলো ধ্বংস করছে একের পর এক। এর মানে বোঝা যাচ্ছে যে ইরান শুরুতে কিন্তু একেবারে 4-6 মারার চেষ্টা করেনি। ক্রিকেটে যেমন একদম ধুমধাম করে 4 ছক্কা মারার একটা চেষ্টা করে কিছু কিছু প্লেয়ার, কিন্তু যারা মিডিল অর্ডার ব্যাটসম্যান, যারা ধৈর্য ধরে ম্যাচ উইন করার চিন্তা যাদের মাথায় থাকে, তারা কিন্তু একটু ধৈর্য ধরে রয়েছে, সুবিধাজনক বল খেলে, ছেড়ে দেয় বিপজ্জনক বলটা অনেক সতর্কতা অবলম্বন করে। এরকম ইরান কিন্তু শুরুতেই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। তাদের অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথমেই সর্বোচ্চ নেতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শহীদ হয়ে গেছে, এটা স্বাভাবিক, এটা ঘটেছে। কিন্তু ওই রকম একটা পরিস্থিতিতে ধৈর্য হারা হয়নি। তারা কিন্তু ধীরে ধীরে মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা মতো একের পর এক হামলা করেছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে, এবং ধীরে ধীরে তাদের পরিস্থিতি এতটাই জটিল করে তুলেছে যে এখন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প তার দেশে মারাত্মক রকমের চাপের মুখে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে যে সে একজন রাজার মতো আচরণ করছে, স্বৈরতান্ত্রিক রাজার মতো, রাজতান্ত্রিক, জনগণের নির্বাচিত প্রেসিডেন্ট তিনি নন, এরকম একটা আচরণ করছেন। এই রকম লোককে আমরা চাই না। আমেরিকার জনগণ, লক্ষ লক্ষ মানুষ শত শত শহরে বিক্ষোভ করেছে। গতকাল সম্ভবত আমেরিকার ইতিহাসে সর্ববৃহত্তম বিক্ষোভ হয়েছে। তাদের একটাই দাবি,
ডোনাল্ড ট্রাম্পকে আমরা চাই না। ডোনাল্ড ট্রাম্প, তুমি যুদ্ধ বন্ধ করো, আমাদের সন্তানদের, আমেরিকার সেনাদেরকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিও না। একই অবস্থায় পড়েছে নেতানিয়াহু। আমরা দেখতেই পাচ্ছি শুধু বিমান বাহিনী বা বিমান ধ্বংস করে তা তো না, আমেরিকার যে সমস্ত নৌজাহাজ, বিশেষ করে আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড আরফোর্ড কি অবস্থায় পড়েছে বলুন, একেবারে তছনছ করে দিচ্ছে। ইরানের সামনে এগুলো টিকছেই না, এই কথাগুলো মানুষ বিশ্বাস করতো না, এখন তা ঘটে যাচ্ছে। এখন পরিস্থিতি এইরকম হয়ে দাঁড়িয়েছে যে আমেরিকার সেনারা তো সব পালাচ্ছেই। আমেরিকার যে সমস্ত গুরুত্বপূর্ণ বিমান, B-2 স্পিরিট, B-52, যে সমস্ত বড় বড় বোমারু বিমান, তারপরে আপনার আরো গুরুত্বপূর্ণ যে সমস্ত বিমান, এগুলো এখন ব্রিটেন এবং জার্মানিতে সরিয়ে নেওয়া হচ্ছে। অত দূর থেকে সে তখন ইরানের উপর হামলা চালাতে হবে, সেটা অনেক জটিল হবে। শুধু তাই না, ধরুন যদি আমরা বলি আমেরিকা বিশ্বের সামরিক শক্তিতে 1 নম্বর দেশ এবং তাদের নেতৃত্বে রয়েছে নেটো জোট, যার সদস্য সংখ্যা 28 থেকে 30টা। সারা বিশ্ব তো এরাই কাঁপিয়ে বেড়ায়। এই নেটো জোট এখন ভেঙে যাওয়ার মুখে। সবচেয়ে বড় বিপর্যয়ে পড়বে এই নেটো জোট ভেঙে গেলে আমেরিকা, তার পাশে কোনো মিত্র থাকবে না। এবং নেটো জোট সম্পর্কে যে সমস্ত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে ডোনাল্ড ট্রাম্প, তাতে নেটো জোটের সদস্য দেশ কোনো নেতা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সাথে আসতে চায় না, থাকতে রাজি নেই। শুধু তাই না, গতকাল আপনারা নিশ্চয়ই শুনেছেন একটা বিনিয়োগ সম্মেলনে, মিয়ামিতে বিনিয়োগ সম্মেলনে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কি বাজে কথা বলেছে। আপনারা তো নিশ্চয়ই শুনেছেন কি বাজে কথা বলেছে। এই কথা অস্বাভাবিক লোকেও বলে কিনা সন্দেহ আছে, স্বাভাবিক লোক তো পরের কথা। আর সে তো একজন প্রেসিডেন্ট। আমি সবসময় বলি, ডোনাল্ড ট্রাম্পের মতো লোক কি করে প্রেসিডেন্ট হলো আমেরিকার মতো একটা দেশের, সেটা একটা প্রশ্ন। তাদের ভোটারদের কোয়ালিটি সম্পর্কে আমার প্রশ্ন আছে। ভয়ঙ্কর একটা ব্যাপার, তার মতো একটা লোক প্রেসিডেন্ট হয় কি করে। অবশ্যই এখানে ভিন্ন পরিকল্পনা ছিল বলে আমি সবসময় মনে করি এবং বলি। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মতো একটা লোক যদি আমেরিকার মতো একটা দেশে থাকে প্রেসিডেন্ট হিসেবে, তাহলে ওই দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়ার জন্য আর কিছু লাগে না। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সেই পরিকল্পনাই হয়তো বাস্তবায়ন করছেন ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে। এই কাজে হয়তো রাশিয়া, চীন, ইরান অনেকেরই কিছু কিছু ক্ষতি হবে, কিন্তু আমেরিকার মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে, অপূরণীয় ক্ষতি। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে বিশ্বে আমেরিকা আর এখন একক পরাশক্তি থাকবে না, 1 নম্বর পরাশক্তি থাকবে না। তার কথা এখন বিশ্ব উদ্বোস করবে না। ডলারের প্রভাব মারাত্মকভাবে কমে যাবে, আমেরিকা একটা ক্ষয়িষ্ণু শক্তি হয়ে যাবে। এর বিপরীতে ইরান, রাশিয়া এবং চীন মাথা উঁচু করে দাঁড়াবে। এই জায়গায় ভারতও খুব ভালো একটা পজিশনে থাকতে পারতো, কিন্তু ভারত, তার মুশকিল হয়েছে সে গাছেরটাও খায়, তলারটাও কুড়ায়। ইসরায়েল আমেরিকার সাথেও সম্পর্ক রাখে, রাশিয়ার সাথেও সম্পর্ক রাখে, সেক্ষেত্রে সে ভালো কোনো পজিশনে থাকতে পারবে না। দিস ইজ ক্লিয়ার। এই জায়গায় বরং পাকিস্তান বেটার পজিশনে থাকবে। আজকেই একটা খবর আছে, পাকিস্তানকে 20টা জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার করার অনুমতি দিয়েছে ইরান। এই 20টা জাহাজের একটা জাহাজেও ইরান থেকে তেল নেবে না। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, এইসব দেশ থেকে, ওমান, এই সমস্ত দেশ থেকে। কিন্তু ইরান বন্ধুত্বের নিদর্শন হিসেবে পাকিস্তানকে এই সুযোগ দিয়েছে, অনুমতি দিয়েছে। এবং আমি সবসময় বলে আসছি যে পাকিস্তান কিন্তু ইরানের খুব কাছের একটা বন্ধু, নিকটতম প্রতিবেশী দেশ, 900 কিলোমিটার সীমান্ত রয়েছে। এবং ইরানের অনেক স্বার্থ দেখাশোনা করে আমেরিকায় পাকিস্তান। তাইলে কতটা কাছের দেশ বুঝতেই পারেন। মধ্যপ্রাচ্যে এত এত মার্কিন ঘাঁটি দেখে আমাকে অনেকে প্রশ্ন করতো যে ভাই, এত ঘাঁটি আমেরিকার, এই ঘাঁটিগুলোকে কিভাবে মোকাবেলা করবে ইরান একা? আমি সবসময় বলে এসেছি যে যুদ্ধ যদি শুরু হয় তাহলে ইরানের এই সমস্ত বিষয় মাথায় থাকবে, তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করবে। আমেরিকার ঘাঁটি রয়েছে, ঘাঁটি প্রতিষ্ঠা হচ্ছে, ইরান এগুলো জানে, অকেজো করে দিতে হবে, ইরান সে পরিকল্পনা সাজাবে। এবং আমি একথাও বলতাম যে এই ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে থাকার কারণে ইরানের একটা সুবিধা হয়েছে। আমেরিকা চাইলেই আমেরিকায় বসেই ইরানের সাথে যুদ্ধ করতে পারে, এত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তার কাছে আছে। কিন্তু মিডল ইস্টে যদি ঘাঁটি থাকে তাহলে সুবিধা হবে ইরানের, এই যেখানে যে সমস্ত সেনা, তাদের সামরিক সরঞ্জাম সবগুলো তো ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লায় থাকবে, ইরান তাদের এগেইনস্টে ব্যবহার করতে পারবে। এই বিষয়টা আমেরিকা হয়তো ভুল করছে। তারা ক্ষমতার দম্ভে তারা মনে করে যে পৃথিবীতে সব তো তাদের অধীনে চলে, সব তো তারা কিনে ফেলেছে এবং সবকিছুর উপরে তারা ডমিনেট করতে পারে। অতএব এই সমস্ত ঘাঁটি দিয়ে
ইরানকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু ইরান ভয় না পেয়ে বরং এই ঘাঁটিগুলোকে কিভাবে অকার্যকর করে দেওয়া যাবে, বানচাল করে দেওয়া যাবে, ধ্বংস করে দেওয়া যাবে, সেই প্ল্যান করবে। এবং দ্যাট ইজ হ্যাপেন্ড। এখন সেটাই ঘটেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটি আর আস্ত নেই। শোনা যাচ্ছে আমেরিকা খুব দ্রুতই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ যদি এই যুদ্ধ থেকে বেরিয়ে না যায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের কপালে হয়তো দুইটা পথ থাকবে। একটা পথ বিক্ষোভের মুখে তাকে পদত্যাগ করতে হবে, আর না হয় মারাত্মক রকমের পরাজয় বরণ করে মধ্যপ্রাচ্য থেকেই আমেরিকার সমস্ত ঘাঁটি গুটিয়ে নিতে হবে। যদি ঘাঁটি গুটিয়ে নিতে হয় তাহলে আমেরিকার জন্য একটা সামগ্রিক বিপর্যয়। ডোনাল্ড ট্রাম্পকে যদি পদত্যাগ করতে হয় তাহলে তো আমেরিকা বেঁচে গেল, দেশ আমেরিকা বেঁচে গেল। আর যদি ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ না করেন তাহলে আমেরিকার জন্য স্থায়ী ক্ষতি হয়ে যাবে। সেটা মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সমস্ত প্রভাব ধ্বংস হয়ে যাবে, ঘাঁটিগুলোকে সরিয়ে নিতে হবে, মধ্যপ্রাচ্যে আমেরিকার পা রাখার জায়গা থাকবে না। আমি অনেক আগেই বলতাম, অনেক লেখা লিখেছি, কলাম লিখেছি, অনেক টক শোতে বলেছি, এইটা হবে স্থায়ী ক্ষতি আমেরিকার জন্য। সারা বিশ্বে তার প্রভাব প্রতিপত্তি কমে যাবে। সবাই দেখছে, এই যে ইরানের কাছে পারো নি, ইরানের সাথে পারো নি, আবার তুমি কিসের মাতবরি মৌললিপনা করতে আসছো এখানে, একথা বলবে সবাই, কেউ গ্রাহ্য করবে না। নট অনলি দ্যাট, আমেরিকার অস্ত্র বিমান এই সমস্ত মানুষ কিনতে চাইবে না এখন আর। শুধু তাই না, আদৌ মানুষ বিমান বাহিনী, রণতরী বিমান এই সমস্ত আর করতে চাবে কিনা সেটাই তো একটা প্রশ্ন। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র এ দুটোই তো রাজত্ব করছে। আমেরিকার এত বড় বড় বিমানবাহী রণতরী যা দেখলে মানুষের কলিজা কেঁপে যায়, সেই বিমানবাহী রণতরী এখন কোনো কাজে আসছে? পালিয়েছে। মারাত্মক একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। সেক্ষেত্রে ইরান যে কৌশল নিয়েছে, আমি কিছুদিন আগে বলেছিলাম, আমি তো সমর বিশেষজ্ঞ না, আমি তো সামরিক বিশেষজ্ঞ না, কিন্তু আমি কথা বলেছিলাম যে ইরানের প্রযুক্তির কাছে আমেরিকার প্রযুক্তি হেরে গেছে। আমেরিকা যে প্রযুক্তি ব্যবহার করছে এবং যে কৌশল ব্যবহার করছে এটা পুরনো আপডেটেড প্রযুক্তি এবং আপডেটেড কৌশল ব্যবহার করছে ইরান। এবং ইরানের কথা বলতো যে আমরা পৃথিবীকে চমকে দেবো যদি তারা যুদ্ধ করতে আসে, এবং তারা অনুতপ্ত না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ থামাবো না। ইরান কিন্তু সেটা করে দেখালো। ফলে আমেরিকার জন্য সামনে আসলেই বিপদ, কোনো পথ নেই। এখানে ইরান ইজ দ্য বস। আমি শেষ করব একটা আলোচনা দিয়ে। হুতিরা যুদ্ধে জড়িয়ে যাওয়ার কারণে কিভাবে পরিস্থিতি জটিল হলো এবং আমেরিকা ইসরায়েলের জন্য আরো খারাপ পরিস্থিতি তৈরি হবে সেটা বলি। শুধু আমেরিকা ইসরায়েলের জন্য না, সারা বিশ্বের জন্য একটা বিরাট বড় সতর্ক সংকেত। সেটা হচ্ছে এই যে ইরানের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালী আর বাব আল মানদেব প্রণালী, যেটা ভারত মহাসাগর থেকে যখন লোহিত সাগরে ঢুকতে হয় তখন দক্ষিণ পাশে সোমালিয়া, উত্তর পাশে ইয়েমেন, মাঝখানে যে প্রণালীটা বাব আল মানদেব প্রণালী, এই বাব আল মানদেব প্রণালী দিয়ে লোহিত সাগরে ঢুকতে হয়। এই বাব আল মানদেব প্রণালীর কন্ট্রোল কিন্তু হুতিদের হাতে। আর এই হুতিরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি আর কি বলবো, আমি তো অনেক আগে থেকে বলে আসছি, এই হুতিরা ইরান সমর্থিত। শুধু ইরান সমর্থিত না, ইরান তাদের পাশে ছিল, তারা ইরানের পাশে আছে। তারা তো পরিষ্কার করে বলেছে যে মুসলিম মিল্লাতের কথা চিন্তা করে, মুসলিম জাতিসত্তার কথা, মুসলিম ভ্রাতৃত্বের কথা চিন্তা করে আমরা ইরানের পাশে দাঁড়ালাম এবং ইরানের পক্ষে এখন যুদ্ধে জড়িয়ে গেলাম। এবং এই বলেই তো কালকে তারা যুদ্ধ শুরু করে দিয়েছে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে, বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে। সেক্ষেত্রে এই বাব আল মানদেব প্রণালী যদি তারা কন্ট্রোল করে এবং তারা যদি হরমুজ প্রণালীর মতো বলে যে আমাদের এখানে টোল না দিলে যেতে দেবো না, বা যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকা এবং ইসরায়েল যতক্ষণ পর্যন্ত এখানে না যাবে ততক্ষণ পর্যন্ত এই বাব আল মানদেব প্রণালী ছাড়বো না, তখন কিন্তু আর এক বিপদ। হরমুজ প্রণালী বন্ধ, বাব আল মানদেব প্রণালী বন্ধ। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য টোটাল, শুধু তেল গ্যাসের না, আরো তো ব্যবসা বাণিজ্য হচ্ছে, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য, বিভিন্ন রকমের পোশাক আশাক, তারপরে ইলেকট্রনিক সামগ্রী, দুনিয়ার যত বাণিজ্য আছে সবই তো হয়। এই বাণিজ্য কিন্তু সব বন্ধ হয়ে যাবে। বিশ্বের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মধ্যপ্রাচ্য, আর সেই পয়েন্টের দুটো রুট হচ্ছে হরমুজ প্রণালী আর বাব আল মানদেব। এই দুটোই কার্যত ইরানের কন্ট্রোলে। তাহলে ইসরায়েল আমেরিকা কি করবে? ফলে এখানে মারাত্মক রকমের সংকটে পড়ে গেছে আমেরিকা, এবং এই সংকটে পড়েছে মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উস্কানির কারণে। আমেরিকা শুধু সংকটে পড়েনি, এই সংকটে ফেলেছে সারা বিশ্বের মানুষকে। এই জায়গা থেকে বেরিয়ে যেতে হলে আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে ঘাঁটি গুটিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বিনা শর্তে যদি ইরানের সাথে যুদ্ধবিরতি না করে তাহলে ভয়ঙ্কর একটা প্রাণহানির ঘটনা ঘটবে মধ্যপ্রাচ্যে, ভয়াবহ রকমের যুদ্ধ হবে
যা হচ্ছে আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এবং আমেরিকা সম্ভবত ইতিহাসের আরো খারাপ পরাজয় বরণ করবে যদি এখনই শেষ না করে। আমার মনে হয় আমেরিকার পক্ষ থেকে এই বিষয়গুলো ভাবার দরকার আছে, ভাবনা চিন্তা করা উচিত। শুধু এখানে আমেরিকার ভাবনা চিন্তা করার দরকার না, মধ্যপ্রাচ্যে যে আরব দেশগুলো তাদেরও ভাবনা চিন্তা করার দরকার। তারা মনে করেছিল যে আমেরিকা হয়তো তাদেরকে উদ্ধার করবে, তাদের নিরাপত্তা দেবে এবং আমেরিকা আর ইসরায়েল লাগলে কি আর ইরান পারবে? কিন্তু সমস্ত ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে। এখন তাদের বোঝা উচিত যে তারা আঞ্চলিক ঐক্য, ইরানকে সামনে রেখে আঞ্চলিক ঐক্য করবে নাকি এখনো আমেরিকার পক্ষে থাকবে, এগুলো তাদেরও বোঝা উচিত। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা শেষ করব। আলোচনা শেষের আগে আপনাদের কাছে দুটো বিষয় জানতে চাই, আপনারা মতামত দিয়ে কমেন্টে জানাতে পারেন। একটা বিষয় হচ্ছে যে হুতিরা জড়িত হওয়ার পরে আসলে কি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আমেরিকা, ইসরায়েল এবং বিশ্বের অনেক দেশের জন্য কি জটিল হলো কিনা। আর একটা ব্যাপার হচ্ছে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে প্রকাশ্য আমরা দেখতে পাচ্ছি আমেরিকা বিপদের মধ্যে পড়েছে। এই অবস্থায় আমেরিকা কি এখান থেকে চলে যাওয়ার চিন্তা করবে নাকি করবে না? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনারা কি ভাবতে পারেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার সবচেয়ে সুরক্ষিত দুর্গে কেউ ঢুকে তাদেরই অহংকার গুড়িয়ে দিতে পারে? যে আমেরিকা সারা দুনিয়াকে ভয় দেখিয়ে বেড়ায়, যাদের ডিফেন্স সিস্টেমকে বলা হয় অভেদ্য দেওয়াল, সেই আমেরিকার ঘাঁটিতে ঢুকে তাদের কোটি কোটি টাকার সম্পদ চোখের নিমেষেই ছাই করে দেয়া হয়েছে। আর সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? এই ভয়ঙ্কর হামলার পর আমেরিকা পুরো চুপ কেন? কি লুকাতে চাইছে তারা? ইরান শুধু আমেরিকার বুকেই কাঁপন ধরায়নি, বরং পুরো আরব দুনিয়াকে সোজা উট চড়ানোর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে হুমকি তারা দিয়েছিল, আজ তার ট্রেলার রিলিজ করে দিয়েছে। এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং বিশ্ব রাজনীতির সমীকরণ কিভাবে রাতারাতি বদলে যাচ্ছে। আমি গ্যারেন্টি দিচ্ছি, আজকের এই তথ্যগুলো শোনার পর জিওপলিটিক্স নিয়ে আপনার চিন্তা ভাবনা পুরোপুরি বদলে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, ইরান সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে একটা ভয়ঙ্কর এবং বিশাল হামলা চালিয়েছে। এই হামলার ইম্প্যাক্ট এতটাই জোরালো যে ইতিমধ্যেই 10 জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তবে এর চেয়েও বড় খবর হলো দর্শক, ডোনাল্ড ট্রাম্পের যে বিখ্যাত বিগ বিউটিফুল ট্যাঙ্কার রয়েছে, সেগুলোও এই হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত 3টি মার্কিন KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার আঘাত আনা হয়েছে। আর শুধু তাই নয়, একটি বিশাল বড় এবং ভীষণ দামি E-3 সেন্ট্রি অ্যাওয়াক এয়ারক্রাফট, যার দাম প্রায় $400 থেকে $500 মিলিয়ন, সেটিকেও সরাসরি হিট করা হয়েছে। দেখুন, এই হামলার মাধ্যমে ইরান শুধু সৌদি আরবকেই নয়, আমেরিকার অন্যান্য উপসাগরীয় মিত্র দেশগুলোকেও একটা কড়া বার্তা দিয়েছে। ইরান যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, দেখো, তোমাদের সবচেয়ে সুরক্ষিত জায়গা রিয়াদের কাছে থাকা আমেরিকার ফরওয়ার্ড বেস, যেখানে তাদের ট্যাঙ্কার আর এয়ারক্রাফট থাকে, আমরা যদি সেই সবচেয়ে নিরাপদ ঘাঁটিতেই আঘাত আনতে পারি, তাহলে তোমাদের ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো, মানে ওই সমুদ্রের জল পরিশোধন যে কেন্দ্র, তার কি নিরাপত্তা আছে? দেখুন, স্পষ্ট বার্তা এটাই যে আমেরিকাকে সাপোর্ট করার আগে আরেকবার ভেবে নাও এর জন্য তোমাদের কি মূল্য চুকাতে হতে পারে। দর্শক, ইরানের এই হুমকি কিন্তু মোটেও ফাঁকা আওয়াজ নয়। আপনারা স্যাটেলাইট ইমেজেও দেখতে পাচ্ছেন যে কিভাবে KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কারগুলোকে ধ্বংস করা হয়েছে। দেখুন কিভাবে চারপাশ থেকে ধোঁয়া ঢেকে গেছে। ডিফেন্স অ্যানালিসিসরাও এই স্যাটেলাইট ইমেজের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, এয়ার অ্যান্ড স্পেস ফোর্স ম্যাগাজিন, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স এবং স্পেস ফোর্সের সাথে কাজ করে এবং সাধারণত যারা আমেরিকার পক্ষেই কথা বলে, তারাও আজ স্বীকার করে নিয়েছে যে বেশ কয়েকটি রিফিউলিং এয়ারক্রাফট এবং E-3 সেন্ট্রি কমান্ড অ্যান্ড কন্ট্রোল প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই যখন খোদ US এয়ারফোর্সের সাথে যুক্ত কোনো সংস্থা এমন কথা বলছে, তার মানে হামলার প্রভাব সত্যি মারাত্মক ছিল। দর্শক, ইরানিয়ান ফোর্স এই কোঅর্ডিনেটেড বা অত্যন্ত সুপরিকল্পিত হামলায় বহু ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের ব্যবহার করেছে,
রিয়াদের একেবারে কাছে থাকা প্রিন্স সুলতান এয়ারবেস, যেখানে একসময় 200টি মার্কিন এয়ারক্রাফট সবসময় মোতায়েন থাকতো, এটি হলো আমেরিকার অন্যতম সুরক্ষিত একটা ঘাঁটি। সুতরাং ভাবুন রিয়াদ এবং এই এয়ারবেসের নিরাপত্তার জন্য ঠিক কতটা শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। কিন্তু সেই সব সুরক্ষা বলয় ভেদ করে ইরান এই হামলা চালিয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড সেনকম সাধারণত এমন কিছু হলে সাথে সাথে মিথ্যে বলে উড়িয়ে দিতে চলে আসে, কিন্তু অবাক করার বিষয় হলো এখনো পর্যন্ত তাদের কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি। সৌদি এবং মার্কিন এয়ার ডিফেন্স বেশ কিছু মিসাইল ও ড্রোন ইন্টারসেপ্ট করলেও কিছু মিসাইল এবং কয়েকটি ড্রোন তাদের এয়ারশিল্ড ভেদ করে ঘাঁটিতে আঘাত এনেছে। আপনি ভাবলে অবাক হবেন, টার্গেট হিসাবে ঠিক সেই জায়গাটিকেই বেছে নেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র মার্কিন এয়ারক্রাফটগুলো ছিল। সৌদি এয়ারক্রাফটগুলোকে এতটুকুও ছোঁয়া হয়নি। তাহলে ভাবুন ইরানের কাছে ঠিক কতটা নিখুঁত ইন্টেলিজেন্স ছিল। ঠিক যেখানে ট্যাঙ্কারগুলো পার্ক করা ছিল এবং যে বিল্ডিংয়ে মার্কিন সেনারা ছিলেন একদম নিখুঁতভাবে সেখানেই আঘাত আনা হয়েছে। সেন্টিনেল-2 স্যাটেলাইটের ছবিতেও পার্কিং এরিয়ার এই হামলার স্পষ্ট ধ্বংসলীলা আমরা দেখতে পাচ্ছি। ধোঁয়া আর ড্যামেজের প্রমাণ মিলেছে। এই হামলায় 10 থেকে 12 জন মার্কিন সেনা আহত, যার মধ্যে 2 জন ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আচ্ছা, এবার আসি এর আসল প্রভাবে। প্রথমত, ট্যাকটিক্যাল লেভেলে সেখানে ইরান এটা প্রমাণ করে দিয়েছে যে টার্গেট যত হাই ভ্যালু বা সুরক্ষিতই হোক না কেন, তা ইরানের মিসাইল রেঞ্জের মধ্যেই আছে। যুদ্ধের শুরুতে সেনকম বলেছিল যে ইরানের 90% মিসাইল ও ড্রোন সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেসব যে ডাহা মিথ্যে কথা তা এখন পরিষ্কার প্রমাণ পাওয়া যাচ্ছে। কারণ খোদ আমেরিকা এখন স্বীকার করেছে যে এই 1 মাসে তারা ইরানের মাত্র 1/3 মিসাইল ভান্ডার নষ্ট করতে পেরেছে। অর্থাৎ এখনও ইরানের 2/3 মিসাইল সক্ষমতা সম্পূর্ণ অক্ষত রয়েছে। আর অপারেশনাল দিক থেকে দেখলে KC-135 বা E-3 অ্যাওয়াক্সের মতো এয়ারক্রাফট ধ্বংস হওয়ার ফলে ইরানের বিরুদ্ধে আমেরিকার এয়ার অপারেশনের ক্ষমতাও অনেকটা কমে আসছে। যদিও আমেরিকার কাছে 90টিরও বেশি KC-135 আছে, কিন্তু মাত্র 1 মাসের মধ্যে ইতিমধ্যেই 8 থেকে 10টি ধ্বংস হয়ে গেছে। দেখুন দর্শক, স্ট্র্যাটেজিক লেভেলে দেখলে আমেরিকা এখন আর নিজেদের ফরওয়ার্ড বেসগুলোকেই সুরক্ষিত রাখতে পারছে না। এই ভয়ে তারা তাদের সামরিক সরঞ্জামগুলো এদিক ওদিক সেদিক সরিয়ে ফেলতে বাধ্য হচ্ছে, কারণ তারা বুঝে গেছে যে ইরান যে কোনো সময় তাদের উপর হামলা চালাতে সক্ষম। অর্থাৎ আমেরিকা এখন আর আগের মতো সুরক্ষিত নয়। দ্বিতীয়ত, এই হামলা আমেরিকার গালফ মিত্রদের যেমন সৌদি আরব, UAE, কাতার, বাহরাইন তাদের জন্য একটি বিশাল বড় ধাক্কা। এই দেশগুলোতে আমেরিকার বড় বড় সামরিক ঘাঁটি রয়েছে। কাতারে আমেরিকার ফরওয়ার্ড বেস আছে, UAE-তে ফাইটার জেট ও ইন্টেলিজেন্স বেস আছে, আর বাহরাইনে রয়েছে US নেভির 5th ফ্লিট। এই হামলার পর গালফ নেতারা ভাবতে বাধ্য হচ্ছেন যে তারা কি আর আমেরিকাকে সাপোর্ট করবেন, কারণ সাধারণ জনগণ এমনিতেই চায় না তারা আমেরিকার পক্ষ নিয়ে লড়ুক। আর আমেরিকা যখন নিজেদের ঘাঁটিরই সুরক্ষা দিতে পারছে না, তখন মিত্রদের সুরক্ষা দেবে কিভাবে? এখন সবশেষে দর্শক এটাই বলবো যে ইরান বুঝিয়ে দিয়েছে যে তারা চাইলে এই দেশগুলোর সাধারণ জীবনযাত্রার উপর চরম আঘাত আনতে পারে। কারণ এয়ারবেস বা মিলিটারির মতো হার্ড টার্গেটে আঘাত করাই যখন তাদের পক্ষে সম্ভব হচ্ছে, সেখানে সাধারণ পেট্রোলিয়াম বা রিফাইনারি বা ডেটা সেন্টার বা ডিস্যালিনেশন প্ল্যান্টের মতো সব টার্গেটগুলোকে ধ্বংস করা তো তাদের কাছে জল ভাত। আর এই প্ল্যান্টগুলোতে একবার আঘাত হলে পুরো উপসাগরীয় এলাকার জল ও বিদ্যুৎ একেবারে ধুঁকে পড়বে। ইরান যখন হুমকি দেয় যে তারা গালফ দেশগুলোকে আবার উট চড়ানোর যুগে ফিরিয়ে নিয়ে যাবে, তখন সেটা কোনো ফাঁকা আওয়াজ নয়, এর মধ্যে যথেষ্ট দম আছে। আমেরিকার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতে হামলা করে ইরান এই মেসেজটাই একদম ক্লিয়ার করে দিয়েছে। আর তাই এখন উপসাগরীয় রাজতন্ত্রগুলো আগামী দিনে আমেরিকাকে সাপোর্ট করার জন্য প্রস্তুত হবে কিনা সেটা নিয়ে এখন 10 বার ভাবতে হবে। দেখুন, যুদ্ধে শুধু মিসাইল বা গোলাগুলি দিয়ে জেতা যায় না, জেতা হয় সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক গেম দিয়ে। আর ইরান
ঠিক এই জায়গাতেই মাস্টার স্ট্রোক খেলছে। ইরান আসলে সৌদি আরব, কাতার বা ইউএইর মতো দেশগুলোর সামনে একটা আয়না ধরেছে। তারা বুঝিয়ে দিয়েছে যে আমেরিকা নিজেদের সবচেয়ে সুরক্ষিত এয়ারবেস বাঁচাতে পারে না। তারা তোমাদের কোটি কোটি টাকার তেলের খনি আর জলের প্ল্যান্ট বাঁচাবে? কি করে বাঁচাবে? একটু ভেবে দেখুন, এই দেশগুলো টিকে আছেই তাদের পেট্রোলিয়াম আর ডিস্যালিনেশন প্লান্টের উপর। ইরান যদি আগামী দিনে সেখানে আঘাত আনে, এই পুরো উপসাগরীয় অঞ্চল সত্যি আবার ওই উট চড়ানোর যুগে ফিরে যেতে বাধ্য হবে। আগামী দিনে আপনারা খুব স্পষ্ট দেখতে পাবেন যে এই আরব দেশগুলো আস্তে আস্তে আমেরিকার কোল থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, কারণ কেউ নিজের দেশের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলে আমেরিকার হয়ে বদনাম কুড়াতে চাইবে না। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে একচ্ছত্র আধিপত্য ছিল, তার শেষের শুরু হয়তো এখান থেকেই হয়ে গেল। তো দর্শক, বিশ্ব রাজনীতির এই সমীকরণ নিয়ে আমার আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনাদের কি মনে হয় আরব দেশগুলো এবার আমেরিকার সঙ্গ ছাড়বে? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি বিস্ফোরক বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।